আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানকে $36 বিলিয়ন ও নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব যুক্তরাষ্ট্রের। এখনো 12 পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান। ইরানে ফের হামলার উস্কানি ও অজুহাত তৈরি করছে IAEA। সামরিক যুদ্ধ ও সফট পাওয়ার উভয় ক্ষেত্রেই বিজয়ী ইরান। ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প। ইউক্রেনের একটি শহর দখল করতে 1,10,000 সেনা জড়ো করেছে রাশিয়া। বাংলাদেশ থেকে কাপড়, পাট, সুতোর পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের। হেগ আদালতের রায়, একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারবে না ভারত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানকে $30 বিলিয়ন ও নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব যুক্তরাষ্ট্রের। ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে বেসামরিক পরমাণু প্রকল্প তৈরির জন্য দেশটিকে $30 বিলিয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল ও বিভিন্ন দেশে জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলার তহবিল মুক্ত করে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন 4টি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সূত্রগুলো জানিয়েছে, গত 2 সপ্তাহ ধরে এমনকি ইরান ও ইসরায়েলের তীব্র সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। এমনকি যুদ্ধবিরতি চুক্তির পরও এইসব আলোচনা অব্যাহত রয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান, বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এগুলো এখনো প্রাথমিক পর্যায়ে আছে এবং পরিবর্তনশীল। তবে একটি শর্ত নিয়ে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়। সেটা হলো, ইরান আর কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। যদিও ইরান বরাবরই বলে এসেছে তাদের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খুবই গুরুত্বপূর্ণ। 2 সূত্র CNN-কে জানায়, প্রস্তাবে ইরানের জন্য বেশ কয়েকটি প্রণোদনার কথা উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও উপসাগরীয় দেশগুলোর অংশীদারের প্রতিনিধিরা হোয়াইট হাউসে ঘণ্টাব্যাপী এক গোপন বৈঠক করেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এবং বৈঠকের বিষয়ে জানেন এমন সূত্র CNN-কে জানিয়েছে, প্রস্তাবের মধ্যে অন্যতম হল $20 থেকে $30 বিলিয়ন একটি নতুন বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ, যার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা থাকবে না। এই প্রকল্পের মাধ্যমে বেসামরিক কাজে ব্যবহারের জন্য জ্বালানি উৎপাদন করা হবে। এদিকে CNBC-কে উইটকফ বলেন, যুক্তরাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক শান্তি চুক্তি খুঁজছে। আরেক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা বলেন, এই সব প্রস্তাবের মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে একটি পারমাণবিক কর্মসূচি চালাতে পারে, তবে তারা নিজেরা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। তবে ইরান চাইলে সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি করতে পারে বলে যুক্তরাষ্ট্র পরামর্শ দিয়েছে। এখনো 12 পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান। ইরানে ফের হামলার উস্কানি ও অজুহাত তৈরি করছে IAEA। ইরানের কাছে বর্তমানে প্রায় 12টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তবে দেশটি এখনো কোনো বোমা তৈরি করেনি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি। বৃহস্পতিবার ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রসি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো এখনো কার্যকর রয়েছে। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে এমন দাবি সঠিক নয়। তিনি নিশ্চিত করেছেন, ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো অকেজো হয়ে গেছে, তবে অন্যান্য স্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি। গ্রসি আরও বলেন, ইরানের সঙ্গে আন্তর্জাতিক সংস্থাটির সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। তিনি বলেন, ইরান এখন এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। দুপক্ষের মধ্যে স্পষ্ট উত্তেজনা রয়েছে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পশ্চিমা দেশগুলোর চাপে পড়ে একটি রাজনীতিকরণকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্কজনক প্রতিবেদন প্রকাশ করেছে, যা তারা ইরানে হামলা চালানোর অজুহাত হিসেবে ইসরায়েলের হাতে তুলে দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সংস্থাটির এই ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়ানো ভাষায় তৈরি প্রতিবেদনটি ইসরায়েলকে হামলার জন্য অতিরিক্ত কারণ দিয়েছে। আইএই এর অভিযোগকে তারা এই হামলার ন্যায্যতা প্রতিষ্ঠার একটি উপাদান হিসেবে ব্যবহার করেছে। ল্যাভরভ জোর দাবি করে বলেন, ওই প্রস্তাবটি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পরে যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে তৈরি হয়েছিল এবং তা গড়ে উঠেছিল আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রসির প্রতিবেদনের অনুলিখিত তথ্য বা ইচ্ছাকৃত ইঙ্গিত পূর্ণতার উপর ভিত্তি করে। তিনি আরো বলেন, প্রতিবেদনের ভাষায় অনেক অস্পষ্টতা ছিল, যেটাকে এই 4টি পশ্চিমা দেশ তৎক্ষণাৎ নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এর আগের এক বক্তব্যে ল্যাভরভ বলেন, ইউরোপীয় নেতারা আইএই এর উপর চাপ প্রয়োগ করেছে যাতে তারা ইরান সম্পর্কে নেতিবাচক মূল্যায়ন দেয়। ফলে ইসরায়েলের এই আগ্রাসনের দায় তাদেরও একাংশে বর্তায়। সামরিক যুদ্ধ ও সফট পাওয়ার উভয় ক্ষেত্রেই বিজয়ী ইরান। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ হয়তো যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছে, কিন্তু একটি সত্য বিষয় উঠে আসছে, ইরান কেবল আক্রমণ প্রতিরোধই করেনি, পরিস্থিতির মোড়ও ঘুরিয়ে দিয়েছে। ফলে কৌশলগত পরাজয়ের মুখোমুখি হয়েছে তেল আবিব ও ওয়াশিংটন। সামরিক যুদ্ধ ও সফট পাওয়ার উভয় ক্ষেত্রেই বিজয়ী ইরান। উল্লেখযোগ্য সংখ্যক পশ্চিমা ও আঞ্চলিক বিশ্লেষক বলেছেন, ইরানকে এই যুদ্ধের প্রধান বিজয়ী হিসেবে বিবেচনা করা হলে তা অবাক করার মতো কিছু নয়। তারা জোর দিয়ে বলেছেন, ইরান কেবল প্রচলিত সামরিক যুদ্ধেই নয়, বরং ইসরায়েল এবং তাদের পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে সফট পাওয়ারের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিজয় লাভ করেছে। বিভিন্ন প্রতিবেদনের পূর্বেও ইরানের সাথে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ইসরায়েলি সরকারের তীব্র আকাঙ্ক্ষার কথা তুলে ধরা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে যে, এই চাপের পেছনে আসলে কি লুকিয়েছিল। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 3টি মূল বিষয় বিবেচনায় আনা উচিত। প্রথমত, ইসরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র আশা করেছিল ইরান দ্রুত একটি ভাঙনের মুখে পড়বে এবং সরকার পতন ঘটাবে। তবে তাদের প্রত্যাশার বিপরীতে ইরান দ্রুত তার ক্ষমতা পুনরুদ্ধার করে অধিকৃত অঞ্চলগুলিতে ভয়াবহ আক্রমণ শুরু করে। এই আক্রমণগুলিকে পশ্চিমা এবং ইসরায়েলি সূত্রগুলি অবৈধ ইসরায়েলি শাসনের ইতিহাসে নজিরবিহীন বলে স্বীকার করেছে। ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলে ব্যাপক বস্তুগত, মানসিক এবং আন্তর্জাতিক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়। এছাড়াও বিভিন্ন প্রতিবেদনে ইসরায়েলি সরকারের সামরিক মজুদে উল্লেখযোগ্য হ্রাসের ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলস্বরূপ পশ্চিমা এবং ইসরায়েলিরা ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অক্ষমতা স্বীকার করে, আর তখনই তারা পিছু হটতে এবং যুদ্ধবিরতির আহ্বান জানাতে বাধ্য হন। দ্বিতীয় বিষয় হলো, ইসরায়েলি সরকার ইরানি জনগণের ঐক্য ও জাতীয় সংহতির ঢেউয়ের মুখোমুখি হওয়ার কথা কল্পনাও করেনি। ইহুদি রাষ্ট্রটি একটি ত্রুটিপূর্ণ বিশ্বাস পোষণ করেছিল যে তাদের আক্রমণ ইরানে বিশৃঙ্খলা ছড়িয়ে দেবে, ফলে শেষ পর্যন্ত ইরানের রাজনৈতিক ব্যবস্থার দ্রুত পতন ঘটবে। কিন্তু সেই আশাই গুড়ে বালি। উল্টো অসংখ্য আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক এখন যুক্তি দিচ্ছেন, ইরানের রাজনৈতিক ব্যবস্থা আগের চেয়ে আরও স্থিতিশীল হয়ে উঠেছে। জাতীয় ঐক্য কার্যকরভাবে ইরানের জাতীয় শক্তিকে আরো বাড়িয়ে তুলেছে। তৃতীয়ত, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন ইসরায়েলি এবং মার্কিন উভয়ের আন্তর্জাতিক অবস্থানকে মারাত্মকভাবে কলঙ্কিত করেছে। বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ফুঁসে উঠতে দেখা গেছে। ইসরায়েলি এবং তাদের আমেরিকান মিত্রদের কাছে দেখিয়েছে যে দীর্ঘায়িত যুদ্ধ আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের জন্য আরো গুরুতর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। অতএব তারা মূল্যায়ন করে যে যুদ্ধের সমাপ্তি তাদের স্বার্থের সঙ্গে আরো বেশি সামঞ্জস্যপূর্ণ। এসব কারণ একটি স্পষ্ট বার্তা বহন করে, ইরানের উপর সাম্প্রতিক আক্রমণে দখলদার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্রধানত ক্ষতিগ্রস্তই হয়েছে। ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্র ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। গত 21 জুন ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ওই হামলার পর তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায় তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবে কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, অবশ্যই এটি প্রশ্নাতীত। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের মার্কিন হামলার আগে গত 13 জুন হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে টানা 12 দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে মার খেয়েছেন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 23 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন, সংঘাত থামানোর জন্য সেটিই ছিল উপযুক্ত সময়। এর আগে ন্যাটো সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র কি আবার বোমা বর্ষণ করবে? এই সময় ট্রাম্প সরাসরি জবাব দেন, অবশ্যই। এই মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে। ট্রাম্প আরও বলেন, তারা বোমা পাবে না আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। তবে ট্রাম্প ইঙ্গিত দেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, আমার ধারণা শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটি সম্পর্ক গড়ে উঠবে। পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোরোভস্ক দখল করে নিতে 1,10,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। শুক্রবার ইউক্রেনের সেনাপ্রধান আলেকজান্ডার সিরস্কি এই তথ্য জানায়। বর্তমানে 1200 কিলোমিটার দীর্ঘ যুদ্ধরেখায় পোক্রোভস্ক অঞ্চলটি সবচেয়ে উত্তপ্ত স্থান। সিএনএন জানায়, প্রায় 1 বছর ধরে রুশ বাহিনী একের পর এক আক্রমণ চালিয়েও শহরটি দখল করতে ব্যর্থ হয়েছে। সৈন্য ও অস্ত্রের সংখ্যাগত সুবিধা থাকলেও দৃঢ় প্রতিরোধে শহরটি এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণেই রয়েছে। পোক্রোভস্ক শহরটি দনেৎস্ক অঞ্চলের অন্তর্গত। শহরটির অবস্থান গুরুত্বপূর্ণ রেল ও রসদ সরবরাহ পথে হবার একটি মস্কোর জন্য কৌশলগত লক্ষ্য। পোস্তিয়া, নিভাৎকা, ক্রামাতোরস্ক এবং স্লোভিয়ানস্কের সঙ্গে যুক্ত হয়ে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থায় মেরুদণ্ড হয়ে উঠেছে এই শহর। যুদ্ধ শুরুর আগে শহরটিতে প্রায় 60,000 মানুষ বাস করলেও এখন সংখ্যাটি অনেক কমে এসেছে। শহরের শেষ কার্যকর কোকিং কয়লা খনিটি এবছর বন্ধ হয়ে যাওয়ার পর কর্মকর্তারা এলাকা ছেড়ে যেতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা ISW জানিয়েছে, ইউক্রেনের ড্রোন এবং স্থলবাহিনীর প্রবল প্রতিরক্ষার কারণে সরাসরি আক্রমণের পরিকল্পনা বদলাতে বাধ্য হয়েছে রাশিয়া। এদিকে দক্ষিণ কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আকস্মিক হামলা ঠেকাতে গিয়ে রাশিয়াকে প্রায় 60,000 সেনা এবং 7,000 উত্তর কোরীয় সেনা পোক্রোভস্ক থেকে সরিয়ে নিতে হচ্ছে। সিরস্কি বলেছেন, এর ফলে আমরা প্রধান ফ্রন্ট শত্রুর চাপ কমিয়ে সৈন্য পুনর্বিন্যাস করতে সক্ষম হই। রাশিয়া এখন শহরটি ঘিরে দক্ষিণ ও উত্তর পূর্ব দিক থেকে এগোতে চাইছে। ISW এর তথ্য অনুযায়ী রুশ বাহিনী বর্তমানে ছোট ছোট দলে মোটরসাইকেল, বাগি ও অল টেরেইন যানবাহন করে হামলা চালাচ্ছে। সিরস্কি বলেন, রাশিয়া শুধু সামরিকভাবে নয়, মনস্তাত্ত্বিক প্রভাব তৈরির জন্য পোক্রোভস্কে পতাকা গেড়ে বিজয়ের ঘোষণা দিতে চায়। এখনো পর্যন্ত রাশিয়া শহরটি দখল করতে পারেনি। বাংলাদেশ থেকে বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব পণ্য এখন থেকে ভারত বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর দিয়ে নয়, শুধু মহারাষ্ট্রের নাহভা শেভা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক ফ্ল্যাক্স সুতা, পাটের একক সুতা এবং ব্লিচ না করা পাটের বোনা কাপড় এখন থেকে স্থলবন্দর দিয়ে আমদানির অনুমতি দেওয়া হবে না। ভারতের সংবাদ মাধ্যম লিখেছে, এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে আরোপ করা হলো যখন বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চল দিয়ে একটি যৌথ অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগেও চলতি বছরের মে মাসে ভারত বাংলাদেশ তৈরি পোশাক আমদানির ক্ষেত্রেও একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল। ওই সময় বলা হয়েছিল, তৈরি পোশাক পণ্য শুধু মহারাষ্ট্রের নাভা, শেভা ও পশ্চিমবঙ্গের কলকাতা বন্দরের মাধ্যমে প্রবেশ করতে পারবে।
ডিজিএফটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাছ, ভোজ্য তেল, এলপিজি গ্যাস ও পাথর গুঁড়ার মতো পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। অর্থাৎ এসব পণ্য আগের মতো স্থলবন্দর দিয়ে ভারতের বাজারে প্রবেশ করতে পারবে। তবে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়া, বান্ধা ও ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করা হবে। পাকিস্তান বলেছে, হেগ আদালতের পরিপূরক রায়ে ভারতের একতরফা পদক্ষেপকে পাশ কাটানো যাবে না। সিন্ধু পানি চুক্তি নিয়ে সালিশ প্রক্রিয়া অগ্রাহ্য করার সুযোগ নেই। সিন্ধু পানি চুক্তি ইস্যুতে হেগের পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন পরিপূরক এখতিয়ার রায় জারির সিদ্ধান্তকে শুক্রবার স্বাগত জানিয়েছে পাকিস্তান। সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই রায় স্পষ্ট হয়েছে যে ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারে না। শুক্রবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য ডন। পিসিএ নিয়ম অনুযায়ী পরিপূরক রায় হলো আদালত বা সালিসি ট্রাইব্যুনালের প্রাথমিক রায়ের পর একটি অতিরিক্ত সিদ্ধান্ত, যা সাধারণত অসম্পূর্ণ কোনো বিষয় সমাধান বা এখতিয়ার, ব্যাখ্যা বা কোনো চুক্তির অর্থ স্পষ্ট করতে জারি করা হয়। পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে, পিসিএ এর রায়কে স্বাগত জানিয়ে পাকিস্তান জানায়, ভারত সিন্ধু পানি চুক্তির বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিলেও আদালত তার এখতিয়ার নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, 2024 সালের জুলাইয়ে হেগের পিস প্যালেসে অনুষ্ঠিত শুনানির পর প্রথম ধাপের মেরিটাসের উপর আদালতের রায় পাওয়ার অপেক্ষায় রয়েছে পাকিস্তান। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরানকে $36 বিলিয়ন ও নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব যুক্তরাষ্ট্রের। এখনো 12 পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান। ইরানে ফের হামলার উস্কানি ও অজুহাত তৈরি করছে IAEA। সামরিক যুদ্ধ ও সফট পাওয়ার উভয় ক্ষেত্রেই বিজয়ী ইরান। ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প। ইউক্রেনের একটি শহর দখল করতে 1,10,000 সেনা জড়ো করেছে রাশিয়া। বাংলাদেশ থেকে কাপড়, পাট, সুতোর পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের। হেগ আদালতের রায়, একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারবে না ভারত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।